Janet, and that is obviously in our uh, রিসার্চ কেরিয়ার। অবভিয়াসলি যখন তোমরা পিএইচডি করবে, অবভিয়াসলি নেট যখন পড়ছো পিএইচডি করবে, তখন কোর্স ওয়ার্ক হয় আমাদের। কোর্স ওয়ার্ক জুড়ে কিন্তু এই টপিকটাই পড়ানো হবে। হ্যাঁ, বলে রাখি একটু একটু জানার খাতিরে, এখন জেনে যাওয়া একটু বুদ্ধিমানের। কারণ বাংলা ডিপার্টমেন্টে যেভাবে কোর্স ওয়ার্কগুলো করানো হয়, সেখানে রিসার্চ অ্যাপটিটিউড মাথার উপর দিয়ে চলে যাবে। এই রিসার্চ অ্যাপটিটিউডের সঙ্গে ল্যাঙ্গুয়েজের যে মানে বিশেষত আমাদের বাংলার যে গবেষণাগুলো হয়, একটু ডিফারেন্স আছে। তো ওই ওয়েতে আমরা যাব না, ওটা আলাদা। আমাদের যেহেতু এনটিএ নেটের পেপার ওয়ানের জন্য রিসার্চ অ্যাপটিটিউডটা জরুরি, সেই ওয়েতে আমরা যাবো। যাই, গতকাল আমি ক্লাসটা নিতে পারিনি, তার জন্য ভীষণভাবে দুঃখিত। অ্যাকচুয়ালি আমি একদমই সুস্থ ছিলাম না। মানে মেসেজটাও তোমাদেরকে করেছি তখন গাড়িতে বসে আমি ডক্টরের কাছে যাচ্ছিলাম। ভীষণই আনইজি ছিলাম কালকে। দ্যাটস ওয়াই আমি একেবারেই অনিচ্ছাকৃতভাবে মাঝখানে ক্লাসটা বন্ধ করেছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে আমি দুটো রুটিন পাঠিয়েছি। প্রিয়া, রুটিন পেয়েছো তো? প্রিয়া? হ্যাঁ ম্যাম, পেয়েছি। হুম। আর বাকিদের বলবো যে দুটো রুটিন গেছে। আমি বলবো না যে ওই রুটিন অনুযায়ী পড়ো, রুটিনটা দেখে নাও যে কিভাবে আমাদেরকে এগোতে হবে। আমি একটা ছোট্ট কথা বলি, যে প্রথম যে রুটিনটা ওয়ার্ক প্লাস পড়াশোনা, ওইটা আমি নিজে ফলো করি। এবং তোমাদের যেহেতু করতে গিয়ে আমাকে একটু ভাবতে হয়েছে, একটু টাইম ওয়েস্ট, মানে টাইম দিতে হয়েছে আমাকে। তো এবং যারা সারাদিন সময় পাচ্ছ, আমি বলবো যে সময়ের থেকে দামি কিছু নেই। সুতরাং আমরা যদি সময়টাকে এদিক ওদিক নষ্ট না করি, মানে সময়টাকে যদি আমি একটাই কথা, যে আমরা শুধু সময়টাকে ইউটিলাইজ করি। দেখো, বিশ্বাস করো, আমি খুব সামান্য একটি মেয়ে, খুবই সামান্য, কিন্তু আমি জীবনে অনেক দিন আগে এটা বুঝে গেছিলাম যে সময়টাকে ইউটিলাইজ করতে হবে। এবং আমরা যদি সময়টাকে ইউটিলাইজ করতে পারি, ভীষণ দুঃসময়ে দাঁড়িয়েও কিন্তু তুমি নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াতে পারবে। এবং একটা ছোট্ট কথা শুরু করার আগে বলবো, জাস্ট ছোট্ট কথা, যে নিজের যোগ্যতায় কারোর তোষামোদ না করে যদি নিজের পায়ে দাঁড়াতে পারো, তার থেকে আনন্দের, তার থেকে সুখের, তার থেকে গর্বের বোধহয় আর কিছু হয় না। এবং তোমার যদি যোগ্যতা থাকে, তোমাদের যদি যোগ্যতা থাকে, সারা পৃথিবী তোমাদের জন্য বসে রয়েছে। সারা পৃথিবী চায়, প্রত্যেকটি ইউনিভার্সিটি চায়, প্রত্যেকটি স্টেট চায়, প্রত্যেকটি দেশ চায় যে একটি ভালো পড়াশুনো করা, ভালো রিসার্চার, ভালো টিচার যেন তার ইনস্টিটিউশনে, তার রাজ্যে, মানে তাদের রাজ্যে বা তাদের দেশে আসে। ঠিক আছে, ফলত আমাদের এই পড়াশুনোটাতেই ফোকাস করতে হবে। ফোকাস বা আমাদের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এদিক ওইদিক ডাইভার্ট করলে চলবে না। প্রচুর দিকে কিন্তু প্রচুর প্রলোভন, প্রচুর প্রলোভন। কারণ আমি এই ব্যাচে, নেট ব্যাচে সেই কথাগুলো বলি, অন্যান্য ব্যাচে বলি না, কারণ প্রয়োজন হয় না। নেট ব্যাচে বলি যথেষ্ট কারণ আছে, সেটা তোমরা সকলেই জানো। প্রচুর প্রলোভন চোখের সামনে দেখবে যে এই শর্টকাট পদ্ধতি, ওই শর্টকাট পদ্ধতি। একটা ছোট্ট কথা, যে শর্টকাটে কিন্তু কিচ্ছু হয় না। লম্বা রেসের ঘোড়া হও, ঠিক আছে? যদি কেউ মনে করো যে শর্টকাটে কিছু হয়ে যাবে, তাহলে কিন্তু তাকে ওই মাঝখানে শর্টকাট পদ্ধতি নিতে গিয়ে কোথায় যে আটকে যাবে, এবং ওইখানে সামনে আর যাওয়ার রাস্তা খোলা থাকবে না, পিছনে আসার তো নাই, মাঝখানেই আটকে পড়ে থাকতে হবে এবং কেরিয়ারটাই শেষ। ঠিক আছে? তো তার জন্য কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। ট্যালেন্ট যদি থাকে,
ওই কথায় আছে না যে একটা গাছ বা একটা ঘাস যে হওয়ার, যে বড় হওয়ার, তার উপরে যদি কেউ ইট এসে চাপিয়ে দেয়, মানে তোমরা নিজেরাই দেখো, তবুও দেখবে যে ইটের তলা থেকে বেরোয়, ঠিক আছে, গাছটা। তো তোমার মধ্যে যদি বড় হওয়ার ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, উইলিংনেস থাকে, ওরকম ভাবেই কিন্তু তোমরা বড় হবে, ঠিক আছে। আর আজকে পেপার ওয়ানের জন্য সকলকে বলেছি যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের পেপার 1। এবং এটাও বলেছি তোমাদের জন্য যে পেপার 1টাকে স্ট্রং করতেই হবে। 50টা প্রশ্নের মধ্যে আমাদের এই নেটে টার্গেট হচ্ছে 40টা প্রশ্ন, কিন্তু 40 মার্কস নয়, 40টা প্রশ্ন আমাদের ঠিক করে আসতেই হবে, ঠিক আছে, আসতেই হবে অ্যাট এনি কস্ট। আমাকে একটু আমরা খুব শীঘ্রই একজনকে রিক্রুট করব, মানে আমাদের প্রাইম লাইনে, যে কিনা তোমাদেরকে শুধু পরীক্ষা নেবে পেপার 1 এবং পেপার 2। আমি সময় পাচ্ছি না ঠিকঠাক করে। তো এই 40টা কোয়েশ্চেন্স আমরা যখন ঠিক করে আসবো, তখন তোমাদের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা কি বলবো, সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে যে আফটার বাংলাতে নেট জিআরএফ কোয়ালিফাই করার পর আরো যেসব সাবজেক্টগুলোর কথা বলেছি, যেখানে কোনো মাস্টার ডিগ্রির প্রয়োজন হয় না, যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স, যেমন ইন্ডিয়ান নলেজ সিস্টেম, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন 2025-2026 অ্যাকর্ডিং টু এনইপি 2020, ঠিক আছে। তো এই জায়গাগুলোতে যদি তোমরা কোয়ালিফাই করে রাখতে পারো, আর আমি বলছি পেপার 1 কমপ্লিট করলে কিন্তু একবার বসলেই কোয়ালিফাই হবে, দ্বিতীয়বারও বসার প্রয়োজন হবে না, ঠিক আছে, যেমনটা কিনা আমার হয়েছে। তো মানে বলতেও লজ্জা করে আমার আর কি। তো আহ, যেটা বলছিলাম আর কি, তো পেপার 1টা কিন্তু আমাদের রেডি করতে হবে। তাহলে আমরা কোন দিক থেকে আটকাবে, কত দিক থেকে আটকাবে, দুটো চারটে জায়গা কিন্তু খোলা রাখো, মাল্টিপল ভাবে নিজেকে বিল্ড আপ করো, যে একটা জায়গা যদি বন্ধ হয়ে যায় আর একটা জায়গা অটোমেটিক্যালি খুলে যাবে, আর একটা জায়গা যদি বন্ধ হয়ে যায় তৃতীয় জায়গা অটোমেটিক্যালি খুলে যাবে। নিজেকে ঠিক এরকম ভাবেই কিন্তু আমাদেরকে বিল্ড আপ করতে হবে, রাইট? চলো নেক্সট আমরা আসি আলটিমেট জায়গায়। দেখো, রিসার্চ অ্যাপটিটিউড। এই রিসার্চ অ্যাপটিটিউডের মিনিং কি আগের আমি পড়িয়েছি, আজকে আমরা এই জায়গাটা আরেকটু এলাবোরেট করব। রিসার্চ অ্যাপটিটিউডকে কয়টি ভাগে ভাগ করা হয়, এর ক্যারেক্টারিস্টিক্স কি, এবং আরেকটা জায়গা আমরা দেখব পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ টু রিসার্চ। আমরা যদি এই জায়গাটাতে আসি, দেখো একদম রিসার্চ অ্যাপটিটিউডের ইউনিট 1 এই জায়গাটা কিন্তু আমরা আজকে পড়বো। আমি জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা, তবে কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ আমার শরীর একেবারেই সাথ দিচ্ছে না। তো যেখানে ছিলাম আমরা, যে রিসার্চ মানে কি, এখান থেকে এই সাব ইউনিট থেকে যদি প্রশ্ন আসে, আমার আজকে রেকর্ড চলছে, তোমরা নিজের একটু খাতায় লিখে নাও। এই যে নোটসটা যাবে 5 পেজের, এই নোটসের বাইরে এই সাব ইউনিট থেকে যদি প্রশ্ন আসে, একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না। শুধু তোমাদের পেপার নয়, যে 86 পেপার আছে বাংলাতে, আই মিন যে 86 এনটিএ নেটে পেপার আছে, 86-এর দুটো শিফট মিলে প্রায় 9 করে 120+ প্রশ্ন হয় এনটিএ নেট পেপার 1-এ। সেখানে একটা সিঙ্গেল প্রশ্ন এই 5 পেজের বাইরে যাবে না, একটা সিঙ্গেল প্রশ্ন, ঠিক আছে। চলো তাহলে রিসার্চ অ্যাপটিটিউড বলতে কি বোঝানো হচ্ছে, দেখো একটুখানি আগে আমি যখন আপার প্রাইমারি ব্যাচে পড়াচ্ছিলাম, তখন আমার গলা দিয়ে ভয়েস বেরোচ্ছিল, মানে সিরিয়াসলি এতটাই শরীর খারাপ লাগছিল। কিন্তু ওই যে বললাম তোমাদের ব্যাচে আমাকে যে করে হোক এবার দুটো অন্তত জিআরএফ আর 2-4টে নেট বার করতেই হবে, সুতরাং গলার ভয়েস অটোমেটিক্যালি বেড়ে গেছে। যাক, তো মিনিং অফ রিসার্চ, দেখো মিনিং অফ রিসার্চ বলতে কোন জায়গাটা আমরা বুঝছি, দ্য ওয়ার্ড রিসার্চ ইজ ডেরিভার্ড বা ডিরাইভড ফ্রম দ্য ফ্রেঞ্চ, অর্থাৎ একটা ফ্রেঞ্চ শব্দ, যেখান থেকে এসছে কি রিসার্চার। এর মানে কি টু সার্চ এগেইন। তাহলে আমরা এতদিন একটা শব্দ পড়ে এসছি রি আর সার্চ, ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখছি যে রিসার্চার কি শব্দ না, একটা ফ্রেঞ্চ শব্দ, যার মানে হচ্ছে টু সার্চ এগেইন, অর্থাৎ আরো একবার করে আমরা খুঁজি। এই জায়গাটা কিভাবে আসছে,
আমি বলেছিলাম প্রথম দিন সিস্টেমেটিক অ্যাপ্রোচে এসছে। এই জায়গাটার একটা অবজেক্টিভ আছে, নট সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু যখন আলটিমেট রিসার্চে জায়গাটা আমরা বলবো তখন কিন্তু সাবজেক্টিভিটির থেকে অনেক বেশি আমাদেরকে গুরুত্ব দিতে হবে অবজেক্টিভিটির জায়গায়। অ্যান্ড সাইন্টিফিক ইনভেস্টিগেশন, হোয়াট ইজ সাবজেক্টিভ, হোয়াট ইজ অবজেক্টিভ, অলরেডি ইউ নো দ্যাট ভেরি ওয়েল। বিকজ আমরা যদি ইন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চে আসি, তো সেক্ষেত্রে কোয়ান্টিটেটিভ রিসার্চ অবভিয়াসলি যাচ্ছে কিসে, কোয়ান্টিটেটিভ রিসার্চ কিসে যাচ্ছে সন্দীপ, রণজিৎ? সাবজেক্টিভ না অবজেক্টিভ? কোয়ান্টিটেটিভ, যেখানে কিনা নিউমেরিক্যাল ভ্যালু। ম্যাম কোয়ান্টিটেটিভটা সাবজেক্টিভ হবে আর কোয়ালিটেটিভটা অবজেক্টিভ হবে। হচ্ছে না বাবা, তারপরে হচ্ছে না, গুলিয়ে গেল, এলোমেলো হয়ে গেল। কোয়ান্টিটেটিভ মানে অবজেক্টিভ, যেখানে নো বায়াসনেস, রাইট? যেখানে কিনা নিউমেরিক্যাল ভ্যালু, সাইন্টিফিক রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর সাবজেক্টিভ মানেই বায়াসনেস, যেখানে আসছে কোয়ালিটেটিভ রিসার্চ, যেখানে আসছে কেস স্টাডি, যেখানে আসছে হিস্টোরিক্যাল রিসার্চ, যেখানে আসছে ফান্ডামেন্টাল রিসার্চ। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। তো অ্যান্ড সাইন্টিফিক ইনভেস্টিগেশন, তাহলে রিসার্চ মানেই যেমন চলে আসছে সিস্টেমেটিক, রিসার্চ মানেই কিন্তু তেমনই চলে আসছে সাইন্টিফিক ইনভেস্টিগেশন, কন্ডাক্টেড টু ডিসকভার নিউ নলেজ, যেখানে আমরা ডিসকভার করছি একটি নতুন নলেজ, ভেরিফাই এক্সিস্টিং নলেজ অর সলভ প্রবলেম, রাইট? অ্যাকর্ডিং টু ক্লিফোর্ড ওডি, মানে একজন রিসার্চার, একজন এডুকেশনিস্ট, ইনি ভীষণ বিখ্যাত। তিনি বলছেন যে রিসার্চ কম্প্রাইসেস ডিফাইনিং অ্যান্ড রিডিফাইনিং প্রবলেমস, অর্থাৎ রিসার্চ আসছে বিভিন্ন ডিফাইনিং এবং রিডিফাইনিং প্রবলেম থেকে, নট অনলি ডিফাইনিং প্রবলেম, নট অনলি রিডিফাইনিং প্রবলেম, এবং দ্যাট ইজ দ্য ফর্মুলেটিক হাইপোথিসিস, কালেক্টিং অ্যান্ড অর্গানাইজিং ডাটা, এভালুয়েশন বা এভালুয়েটিং ডাটা অ্যান্ড রিচিং কনক্লুশন, রাইট? তাহলে আমরা এই যে জায়গাটা যিনি বলছে যে একটা হাইপোথিসিস ফর্মুলেশন থেকে আসছে, আমি যখন রিসার্চের স্টেপ পড়াবো তখন দেখবে এই হাইপোথিসিস ফর্মুলেশনটা দেখবে। যেমন ধরো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, আমরা অনেক সময় ইমাজিনেশন করি না, আমরা আইডিয়া করি না, আমরা কল্পনা করি না। ধরো তুমি ট্রেনে দাঁড়িয়ে যাবে, স্টেশনে দাঁড়িয়ে আছো, একদম ছোট্ট বাস্তব অভিজ্ঞতা, তোমরা নিজেরা সবাই প্রত্যেকের মধ্য দিয়ে গেছো এবং কোনো কারণে ট্রেনটা আসছে না। তো তুমি ওখানে বসে বসে ভাবছো যে হয়তো ট্রেনে সিগন্যাল প্রবলেম হচ্ছে, মানে ধরো 1 ঘন্টা হয়ে গেছে, তাও তোমার যে ট্রেনটা আসার কথা সেই ট্রেনটা আসছে না এবং কোনো ট্রেনই আসছে না। কিংবা হয়তো ভাবছো যে হয়তো ট্রেন লেটে চলছে, বা সিগন্যাল প্রবলেম, বা ট্রেনটি ক্যান্সেল উইদাউট অ্যানাউন্সমেন্ট। আমি কিন্তু বলছি অ্যানাউন্সমেন্ট করে দেয় যদিও। তো এই 3 রকমের ভাবনা মানে অ্যাজ আ হিউম্যান বিং আমাদের মাথায় আসে। তাহলে আমরা 3 রকমের ভাবছি, অর্থাৎ 3 রকমের হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা ফর্মুলেট করার চেষ্টা করছি। এর মধ্যে যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু এই ফ্রেমিংটা ম্যাচ করে যাবে, রাইট? তো আমাদের রিসার্চের ক্ষেত্রেও কিন্তু একটা রিসার্চ এগোনোর আগে আমরা কোন রাস্তা দিয়ে যাব তার একটা আইডিয়া আমরা করি, তার একটা নকশা আমরা করি, তার একটা ইমাজিনেশন আমরা করি। এবং এটা সায়েন্টিফিক রিসার্চে, এটা কোয়ান্টিটেটিভ রিসার্চে অনেক বেশি করে অ্যাপ্লাই করা হয়, যেটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, রাইট? আর আর্টসের ক্ষেত্রে যে রিসার্চগুলো আসে সেটাকে আমরা বলি অল্টারনেটিভ রিসার্চ, ঠিক আছে? তো এই যে স্ট্যাটিস্টিক্যাল রিসার্চে এই হাইপোথেটিক্যাল প্রবলেম বা হাইপোথেটিক্যাল ফর্মুলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং উইদাউট হাইপোথেটিক্যাল ফর্মুলেশন কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ বলো, কোনো নিউমেরিক্যাল রিসার্চ বলো, কোনো কোয়ান্টিটেটিভ রিসার্চ কিন্তু বিল্ড করে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এদিক ওদিক করে কোয়ালিটেটিভ রিসার্চ বা অল্টারনেটিভ রিসার্চগুলোকে বিল্ড করাতে পারি, তবু আমাকে দেখাতে হবে যে আমি হাইপোথিসিস করেছি, রাইট? তো এই জায়গাটা যখন তুমি কোনো কিছু ভেবে নিচ্ছ, আইডিয়া করে নিচ্ছ এবং সেই অনুযায়ী এগোচ্ছ এবং শেষে গিয়ে দেখলে যে হ্যাঁ তোমার ফর্মুলাটা মিলে গেল, আমি তোমাদেরকে পরবর্তীতে টেস্ট পড়াবো, আস্তে আস্তে আসবো, আমি জাস্ট এখন একটু আইডিয়া দিচ্ছি। তখন টেস্ট করা হয়, এক্সপেরিমেন্ট করা হয় আফটার রিসার্চ, তখন দেখা গেল যে টেস্টটি মিলে গেল বা ভালো রেজাল্ট এলো, দেন দিস রিসার্চ আর সাকসেসফুল অ্যান্ড দিস হাইপোথিসিস আর অলসো সাকসেসফুল। এবং এই হাইপোথিসিসের মধ্যে ভাগ আছে, নাল হাইপোথিসিস ইত্যাদি ইত্যাদি, আমরা আসবো সেই জায়গাগুলোতে।
তো দেখো, তাহলে কি আসলাম, আমরা কোথায় গেলাম, যে রিসার্চ ইজ আ systematic process of inquiry that aims to generate valid and reliable knowledge, right? In education, research helps improve teaching methods. ধরো এডুকেশনের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে, এডুকেশন বলতে আমি কিন্তু এডুকেশন সাবজেক্টের কথা বলছি না, যে কোনো এডুকেশন, ঠিক আছে, শিক্ষার ক্ষেত্রে রিসার্চ কিন্তু টিচিং মেথডকে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে। একজন ভালো রিসার্চার কিন্তু একজন ভালো টিচার হতে পারে চাইলেই, একজন ভালো টিচার কিন্তু চাইলেই একজন ভালো রিসার্চার হতে পারে না। এবং অবভিয়াসলি রিসার্চ আর কিসে কিসে হেল্প করছে, রিসার্চ হেল্প করছে কারিকুলাম ডিজাইন। হোয়াট ইজ কারিকুলাম, তোমাদের প্রশ্ন আসতে পারে, বা এই প্রশ্নটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইন আওয়ার হায়ার এডুকেশন, ইন আওয়ার টিচিং অ্যাপটিটিউড। হোয়াট ইজ কারিকুলাম, আমি কিন্তু বলেছি, একটু আমাকে বলো তো কারিকুলাম বলতে কাকে বোঝানো হয়? ম্যাম যেগুলো আনুষঙ্গিক প্রয়োজন। কারিকুলাম, বাবা আমাদের সুশ্রী। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো 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 প্রিয়া বলো। হ্যাঁ ম্যাম, কারিকুলাম বলতে যেটা বাংলায় আমরা পাঠ্যক্রম বলি, অর্থাৎ একটা শিক্ষাবর্ষে তার সিলেবাসের মধ্যে, পাঠ্যসূচির মধ্যে পুরো বিষয়গুলো থাকবে এবং তার সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলো সেখানে পুরোপুরি একটা মানে লিপিবদ্ধ করা থাকবে, পুরো মানে একটা ফ্রেমওয়ার্ক বলা যায়। তো সেটাই হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। 90% ঠিক হয়েছে মৌপ্রিয়া। আচ্ছা সুশ্রী, সুশ্রী কি আছে? না, সুশ্রী নেই আজকে। তো সোনামণি বলো, একটু চেষ্টা করো। সোনামণি, আচ্ছা আমাদের দেবাশিস, হ্যাঁ ম্যাম। চেষ্টা করো কারিকুলাম, বহুবার বলেছি। আমি একে দেখিয়েছি দেবাশিস, একটু চেষ্টা করো, ভুল হোক না, আমি চাইছি ভুল হোক, তাহলেই ঠিক হবে পরের বার, চেষ্টা করো। ম্যাম যে সমস্ত কাজগুলো আর কি ওই অ্যাক্টিভিটির মাধ্যমে যে করতে দেওয়া হয়। মোটামুটি অনেকাংশে ঠিক আছে, মিউট করো। দেখো আমি একটু ঠিকঠাক ভাবে দেখাই। ধরো একটা ইনস্টিটিউশন, আমি খুব একটা ভালো আঁকতে পারি না, কিন্তু তবু চেষ্টা করছি। ধরো একটা ইনস্টিটিউশন, ঠিক আছে, সেই ইনস্টিটিউশনের একটা গেট। তো ধরো একটা মানুষ যাচ্ছে, এটা রাস্তা, ঠিক আছে, ভালো করে বুঝবে যাতে ফ্রেমওয়ার্কটা মাথায় থাকে তার জন্য। এবং এই ইনস্টিটিউশন থেকে ইন করলো, ঢুকলো, ধরে নিলাম এটা একটা ইউনিভার্সিটি কিংবা কলেজ কিংবা স্কুল, ঠিক আছে। এখান থেকে একটা স্টুডেন্টের সঙ্গে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শুরু হয়, যেমন ক্লাস, রুটিন, অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে ওই জনগণমন, আশা করি সবাই জানো। তারপরে তোমার সিলেবাস, টেক্সট বুক, এক্সাম, অ্যাসাইনমেন্ট, ইত্যাদি ইত্যাদি, যত কিছু যা যা অ্যাক্টিভিটি হচ্ছে, ফর্মাল অ্যাক্টিভিটি যেটাকে আমরা বলছি। ফর্মাল, ইনফর্মাল অনেক অ্যাক্টিভিটি হয়, তোমরা যাও আড্ডা দাও, তোমরা গসিপ করো, তোমরা টিচারদের, বা আমি নিজেও যখন আমি 6 মাস আগে আমি যখন নিজেও পড়াশোনা করেছি, মানে আমার তো মানে ফর্মাল এডুকেশন 6 মাস আগে শেষ হয়েছে। তো আমি নিজেও যখন পড়াশোনা করেছি তখন আমরাও হয়তো নাম দিয়েছি টিচারদের, এক একজন টিচারের, যে এই আসছে দেখ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু সব ইনফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল অ্যাক্টিভিটি। আমি কিন্তু ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল এই 3টে অ্যাক্টিভিটি সম্বন্ধে কিন্তু মানে অলরেডি অবগত করেছে। আমাদের সুকন্যা রয়েছে, একটু বলবো ওকে এই জায়গাটা। তো
এই যে ইনফর্মাল অ্যাক্টিভিটি সেটা কিন্তু নয়, যেসব ফর্মাল অ্যাক্টিভিটিগুলো একজন স্টুডেন্টের সঙ্গে ঘটছে প্রত্যেকটি কিন্তু এই কারিকুলামের অংশ, প্রত্যেকটি কিন্তু এই কারিকুলামের অংশ। এবং আমাদের মৌপ্রিয়া বলল যে ম্যাম পাঠ্যসূচির অন্তর্গত, এটা একটু ভুল হলো মৌপ্রিয়া, সেই জন্য বললাম 90% ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে পরীক্ষায় আসে। কারিকুলাম কিন্তু কখনোই সিলেবাসের অন্তর্গত হয় না, সিলেবাস সবসময় কারিকুলামের অন্তর্গত। সিলেবাস মানে পাঠ্যসূচি, কারিকুলাম মানে পাঠ্যক্রম। ইজ ইট ক্লিয়ার? মানে ম্যাম একটা স্টুডেন্ট ইনস্টিটিউটে মানে পৌঁছানো থেকে তারা ফিরে আসা পর্যন্ত যা যা থাকবে, যে সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো তাকে মেনে চলতে হবে, পুরোটাই কারিকুলামের মধ্যেই পড়বে। পুরোটাই কারিকুলাম, পুরোটাই, ইনক্লুডিং সিলেবাস, ইনক্লুডিং যে রুটিনটা দেওয়া হয় সেই রুটিন, সব কিছু, প্রত্যেকটি ক্লাস থেকে শুরু করে, ক্লাস টেস্ট থেকে শুরু করে, অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে, প্রত্যেক কিছু, এভালুয়েশন থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে, রেজাল্ট আউট থেকে শুরু করে সব কিছু কিন্তু কারিকুলামের অংশ। এইবার চলে আসছি, আমি তিনটে শব্দ বলেছি, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল, একটা হচ্ছে নন ফর্মাল। আমি বহুবার তোমাদের বলেছি, তোমরা একটু রিপিট করো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম আমাদের জন্য। একটু রিপিট করো, হোয়াট ইজ ফর্মাল, হোয়াট ইজ ইনফর্মাল, হোয়াট ইজ নন ফর্মাল, বলো। ম্যাম ফর্মাল মানে হচ্ছে প্রথাগত শিক্ষা, যেটাকে বলে বলে মানে একটা সময় মেনে চলা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে একটা একটা রুটিন মেনে চলা, হুম। ঠিক আছে, যেখানে একটা পাঠ্যসূচি থাকে, একটা নির্দিষ্ট পরীক্ষা মানে সিলেবাস থাকে, ওর মধ্যে যেটা হয়, যেমন স্কুল কলেজে যেটা হয় আর কি। আর নন ফর্মাল মানে হচ্ছে যেটা আমরা সাধারণভাবে চলতে শিখে থাকি আর কি, নিজে নিজে যেটা শিখি বা নিজের পরিবেশ থেকে যেটা শিখি সেটা। আর ইনফর্মাল মানে হচ্ছে মানে যেখানে একটু ভুলিয়ে গেছে রণজিৎ, একটু গোলালো, বলি এবার। মৌপ্রিয়া বলো। ফর্মালটা তো ঠিক মনে হলো, যে যেটা হচ্ছে ও বললো ঠিক, প্রথাগত আর কি, ঠিকই মানে বললো। সমস্ত কিছু নিয়ম হ্যাঁ মানতে হয়। আর ইনফর্মালটা মনে হয় ওই যেটা নন ফর্মাল বললো, ওটাই হচ্ছে ইনফর্মাল। গুড। আর নন ফর্মাল? আর নন ফর্মাল বলতে যেটা আর কি মানে ওই ফর্মালের উল্টো অপোজিটটা হবে আর কি, যেটা হচ্ছে খুব একটা মানে নিয়মানুবর্তিতার মধ্যে থেকে যেতে হয় না গুড, মানে। গুড, গুড, গুড অ্যাপ্রোচ। তাহলে আমরা কি আসলাম, আমরা তিনটে জায়গা দেখলাম, একটাকে আমরা বলছি ফর্মাল, একটাকে আমরা বলছি ইনফর্মাল, একটাকে আমরা বলছি নন ফর্মাল। একটু ট্রিক্স অ্যাপ্লাই করো এই জায়গাটা রণজিৎ, এবং সবাইকে বলবো, অনেকেরই গোলায় জায়গাটা। ইনফর্মাল এবং নন ফর্মালে গোলায়, আমি যখন তোমাদের পড়িয়েছি তখন বলেই দিয়েছি গোলায়। ইনফর্মাল বলতে আমরা কাকে বুঝছি বা ইনফর্মাল বলতে আমরা কাকে বোঝাচ্ছি? দেখো, ইনফর্মাল বেসিক্যালি সেই ওয়েটাকে বোঝাচ্ছি বা সেই জায়গাটাকে আমরা দেখছি, যেটা বাড়ি, ইন 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 মানে কোথায়, মানে কোনো কিছুর ভিতর বোঝাচ্ছে, অর্থাৎ তোমার বাড়ি, এইখান থেকেই হাউস, বাড়ি, আমার বাড়ি, ঠিক আছে, আমার পরিবেশ, আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোন, এখান থেকে আমি যেটা শিখছি, আমার পরিবেশ থেকে আমি যেটা শিখছি, আমার বাড়ি থেকে ছোটবেলা থেকে আমি যেটা শিখছি, এটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন, ইনফর্মাল লার্নিং, ইনফর্মাল ওয়ে। ফর্মাল মানে কি, স্কুল কলেজগুলোতে যেগুলো শেখানো হয়, সবাই যেটা তোমরা বললে ফর্মাল, তোমরা স্কুল কলেজ মাস্টার ডিগ্রি যখন করে এসছো সেটা তোমরা ফর্মাল ওয়েতে করে এসছো। এইবার তোমাদের মধ্যে হয়তো কেউ নেই, হয়তো যদি কেউ থাকো, বা ধরো দেখা গেল ভবিষ্যতে তোমরা ডিস্টেন্স থেকে মাস্টার ডিগ্রি করবে, যেমন আমার নিজের একটু ইচ্ছা আছে ডিস্টেন্স থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় কিছু একটা করা। তো আজকেই খোঁজ নিচ্ছিলাম আমি একটু, তো ধরো ডিস্টেন্স এডুকেশন বা ওপেন ওডিএল মুড যেটাকে আমরা বলি, ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন। তো এই জায়গাগুলোতে কি হয়, কোনো ধরা বাঁধা নিয়ম নেই, রাইট, শুধু কিছু পাঠিয়ে দেওয়া হয়, সেই সম্ভবত সেই অ্যাসাইনমেন্ট গুলোকে সাবমিট করা হয় এবং পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিতে হয়।
কিছু ক্লাস প্রোভাইড করা হয়, সেই ক্লাসগুলো করলে না করলে অত গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ওই অ্যাসাইনমেন্ট এবং এক্সামিনেশন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস টাইপস অফ ডিগ্রি। তো সেই জায়গাটাকে আমরা বলছি নন ফর্মাল। তাহলে ফর্মাল মানে পুরোপুরি একেবারেই প্রথাগত ব্যাপার যেটা দিয়ে আমরা পড়াশুনো করেছি। ইনফর্মাল মানে বাড়ি থেকে তুমি যেটা শিখছো, তোমার মার কাছ থেকে প্রথম কথা বলা শেখা, তোমার বাবার হাত ধরে হাঁটতে শেখা, আমাদের যে নীতি নৈতিকতা বোধ, সমস্ত কিছু ইনফর্মাল। নন ফর্মাল কেউ যদি ওডিএল মুডে পড়াশুনো করে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, তখন যে লার্নিংটা সে করবে, তখন যে এডুকেশনটা সে এনহান্স করবে, সেটাকে আমরা বলছি নন ফর্মাল। ইজ ইট ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। রণজিৎ? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আচ্ছা, সুকন্যা? নতুন আজকে সুকন্যা মনে হয়। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ ম্যাম। চলো, তাহলে এবার আমরা চলে আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আমরা একটু বলবো যে কারিকুলাম ডিজাইন, এখানে বলতে বলতে আমরা চলে গেলাম। এই যে কারিকুলাম ডিজাইন, এই কারিকুলাম ডিজাইন বললাম যে কারিকুলামই। এবার তোমাদের এখানে একটু বলে রাখি, এই কারিকুলাম ডিজাইন কারা করে। আমরা প্রত্যেকে আসলে এত আমি বারংবার প্রত্যেকটি ক্লাসেই বলি এই কথাগুলো, যে সবাই একটা দিকেই ছুটছে, চলো সবাই ওই দিকে ছুটছে মানে আমি ওই দিকেই ছুটবো। তো এখানে যদি আমরা একটু দাঁড়াই, একটু ভাবি যে না, সবাই ওই দিকে ছুটছে মানে ওই দিকে গেলে ভাই গন্ডগোল আছে, একটু দাঁড়াই, একটু ভাবি, একটু যদি অন্য দিকে যাওয়া যায় তাহলে মনে হয় একটু সুবিধা আছে বা একটু তাড়াতাড়ি স্টাবলিশড হওয়া যেতে পারে। তো তোমরা যদি কেউ মনে করো যে কারিকুলাম ডিজাইনার হবা, সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটিই, এনসিইআরটি, ইউজিসি, এইসব জায়গায় চাকরি করা যায়। আমি নিজেও একটি জায়গায়, তোমরা তো জানো বিশ্বভারতীর কম্পিউটার সিস্টেম অ্যান্ড সায়েন্স ডিপার্টমেন্টের প্রজেক্টে কারিকুলাম ডিজাইনার হিসেবেই ছিলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর অ্যান্ড কারিকুলাম ডিজাইনার। তো তোমরা যদি, আমাদের যেমন সুশ্রী এমএড করছে, ঠিক আছে, এমএড এ ওদের কারিকুলামের একটা পুরো পেপার আছে না সুশ্রী তোমাদের? যদিও বাবা সাহেবের সিলেবাসটা আমি অত জানি না। হ্যাঁ ম্যাম, সেকেন্ড সেমিস্টারে ছিল, পুরো একটা পেপার ছিল। পুরো একটা পেপার। তো ওই জায়গাটা ভালো করে গুরুত্ব দিলে ওখান থেকেই কিন্তু কারিকুলাম নিয়ে এগোনো যায়, এবং খুব মানে খুবই প্রিশিয়াস একটা জব, খুবই প্রিশিয়াস একটা চাকরি, ভীষণই ভালো। তো এই রিসার্চ যদি কেউ ভালো করতে পারে বা রিসার্চ যদি কেউ ভালো করে, তাহলে কিন্তু তার সেক্ষেত্রেই কারিকুলাম ডিজাইনার হিসেবেও খুব ভালো একটা জব অপরচুনিটি আছে, বলে রাখলাম। অবভিয়াসলি তার ব্যাকগ্রাউন্ডটা একটু এই দিকে থাকতে হবে। নেক্সট চলে আসছি অ্যাসেসমেন্ট সিস্টেম। তাহলে রিসার্চ হেল্প করছে কিসে? টিচিং মেথডে তো হেল্প করছেই, একজন কারিকুলাম ডিজাইনার হিসাবে হেল্প করছে, অ্যাসেসমেন্ট সিস্টেমে হেল্প করছে, অ্যান্ড অবভিয়াসলি পলিসি ফর্মুলেশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন এনি এডুকেশন সিস্টেম। পলিসি ফর্মুলেশন মানে এই যে আমার নিউ এডুকেশন পলিসি তোমাদের এসছে, আমি বারংবার বলি অ্যাকর্ডিং টু এনইপি 20, অ্যাকর্ডিং টু এনসিএফ, ঠিক আছে। এই প্রত্যেকটি কারিকুলাম কিন্তু আসছে প্রত্যেকটি পলিসির পর। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, বাদ বাকিটা পরে দেবো, আজকে যেহেতু রিসার্চ পড়াচ্ছি, যখন হায়ার এডুকেশন পড়াবো তখন দেবো আমরা। এনইপি 2020, ঠিক আছে, ঠিক তার 3 বছর পর আসলো এনসিএফ 2023। এনইপি 2020 মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এই যে পলিসি ফর্মুলেট হলো, পলিসি ফর্মুলেট হয়েছে কিসের উপর ভিত্তি করে? অবভিয়াসলি একটা রিসার্চের উপর ভিত্তি করে। যখনই একটা পলিসি ফর্মুলেট হবে মানে এই করতে হবে ইত্যাদি 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 ইত্যাদি, পলিসি বার করে দিল, একটা অ্যাক্ট বার করে দিল সরকার, একটা নিয়ম পুরো প্রত্যেকটি শিক্ষার্থী পুরো এডুকেশন সিস্টেমের উপরে চাপিয়ে দেওয়া হলো, বা চাপিয়ে দেওয়া নয় আর কি, দেওয়া হলো, নট অনলি চাপানো। এনইপি 2020 ভীষণই একটি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ভীষণই বেনিফিটেড প্রত্যেকটি স্টুডেন্টের কাছে আর কি। কিন্তু তার পরপরই আসবে এনসিএফ, প্রত্যেকটি এনইপির পরপর একটা করে এনসিএফ এসছে, কারণ আসতে বাধ্য। পরবর্তীতে আবার যখন এনইপি আসবে তখন আবার একটা এনসিএফ আসবে, কারণ এই পলিসিটার উপর ভিত্তি করে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন জায়গায়, যেমন হায়ার এডুকেশন,
যেমন স্কুল এডুকেশন, হ্যাঁ, বিভিন্ন যেমন ধরো এম এ একটা কারিকুলাম, এমএড এর একটা কারিকুলাম, বিটেক এর একটা কারিকুলাম, ঠিক আছে, বিভিন্ন জায়গার আলাদা আলাদা বোর্ড বসবে এবং সেই পলিসির উপর ভিত্তি করে কারিকুলাম সেটা হবে। তাহলে প্রত্যেকটি পলিসির সঙ্গে কিন্তু এই কারিকুলামটা খুব গুরুত্বপূর্ণ। এনইপি মানে যেমন ন্যাশনাল এডুকেশন পলিসি, এনসিএফ মানে কি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তো নেক্সট চলে আসছি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। তাহলে রিসার্চ এই প্রসেসটাকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্য দিয়ে দেখে নেবো। যেমন ফার্স্ট হচ্ছে সিস্টেমেটিক। রিসার্চ মানেই কিন্তু সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ম্যাম, বলো। হ্যাঁ ম্যাম, বলছি ওই এনসিএফ ওই ফ্রেমওয়ার্কটা কি ওই পলিসির উপর বেস করেই তৈরি হবে, তাই তো? একদম, প্রত্যেকটি পলিসি এসছে তারপরেই একটা করে ফ্রেমওয়ার্ক এসছে। আচ্ছা। তো নেক্সট আমরা চলে আসছি সিস্টেমেটিক অ্যাপ্রোচ। সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হচ্ছে, বা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, উইদাউট সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমরা কিন্তু রিসার্চটা করতেই পারবো না। সবার প্রথম তোমরা প্রত্যেকেই বোধহয় এখানে মাস্টার ডিগ্রিতে একটা করে সিনপসিস ডিসার্টেশন করেছো। তোমাদের সবার প্রথম কি করতে হয়েছে, একটা প্রবলেম সিলেক্ট করতে হয়েছে না? টিচাররা বলেছে না যা কিসের উপর রিসার্চ করবি খুঁজে নিয়ে আয়, বা একটা টাইটেল নিয়ে আয়। তোমরা সবাই মিলে মানে খুঁজেছো যে একটা টাইটেল বার করতে হবে, একটা ইউনিক টাইটেল বার করতে হবে, ঠিক আছে। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। এই যে আমরা যেটাকে বলি টাইটেল, বাংলাতে আমরা বলবো শিরোনাম, এটাকেই কিন্তু রিসার্চের ভাষায় আমরা বলবো প্রবলেম। আমি কতদিন পড়িয়েছিলাম বা বলেছিলাম। তাহলে একটা প্রবলেম তোমরা প্রথমে আইডেন্টিফাই করলে এবং সেই প্রবলেম অনুযায়ী তোমাকে হাইপোথিসিস করতে, আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, হাইপোথিসিস করছো যে আমি এই প্রবলেমটাকে ঠিক এই ওয়েতে সলভ করব। এবং তুমি যখন ভেবে নিলে যে আমি এই ওয়েতে সলভ করলো, অর্থাৎ তুমি হাইপোথিসিস করলে, দেন সেই ওয়ে অনুযায়ী তুমি ডেটা কালেকশন করলে, বিভিন্ন তথ্য সংগ্রহ করলে, এবং যখনই তুমি তথ্য সংগ্রহ করবে তখনই কিন্তু সেই বিষয়টা তোমাকে অ্যানালিসিস করতে হবে এবং তারপরে তুমি আলটিমেট রেজাল্ট পাবে, অর্থাৎ তুমি বিষয়টাকে কনক্লুড করলে, ঠিক আছে। তো এই সিস্টেমেটিক অ্যাপ্রোচে কিন্তু প্রত্যেকটি রিসার্চ এগোয়, প্রত্যেকটি রিসার্চ হয়। নেক্সট আমরা চলে আসছি লজিক্যাল। হোয়াট ইজ লজিক্যাল? দেখো, দ্য প্রসেস ইজ গাইডেড বাই রিজনিং অ্যান্ড রেশনাল থিঙ্কিং। দ্য প্রসেস ইজ গাইডেড বাই রিজনিং অ্যান্ড রেশনাল থিঙ্কিং। দেখো, একটা রিসার্চ যদি ইরিলেভেন্ট হয়, কেউ যদি ধরো রিসার্চ করলো যে ধরো কারোর টপিক হলো, আমরা যেহেতু এখানে প্রত্যেকেই বাংলার, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। যে তার আমি এটা ভাবতে দাও, রবীন্দ্র সাহিত্যে কেউ যদি বলে যে রবীন্দ্র সাহিত্যে শঙ্খ ঘোষের ভাবনা, হতেই পারে, ঠিক আছে, কেউ বলতেই পারে যে আমি এই নিয়েই রিসার্চ করব, ঠিক আছে। বিষয়টা টোটালি ইরিলেভেন্ট। কেন বলছি ইরিলেভেন্ট? কারণ আগে তো রবীন্দ্রনাথ, তারপরে তো শঙ্খ ঘোষ, রাইট? আগে তো রবীন্দ্রনাথ, তারপরে তো সুনীল গঙ্গোপাধ্যায়। আমাকে যদি কেউ বলে যে সুনীল সাহিত্যে বা সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্যে রবীন্দ্র ভাবনা, কেউ যদি বলে শঙ্খ ঘোষের সাহিত্যে রবীন্দ্র ভাবনা, সেটা কিন্তু রিলেভেন্ট। অর্থাৎ বিষয়টা যেন লজিক্যাল হয়, বিষয়টা যেন রিলেভেন্ট হয়। এখন বিষয়টা কেমন, তোমাদেরকে যখন আমি লজিক্যাল রিজনিং পড়াইছি বা পড়াই, তখন তোমাদের আমি অর্থপত্তির একটা উদাহরণ দিই, দেখবে যে রাম খায় না তবু মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ রাম লুকিয়ে লুকিয়ে খায়, কনক্লুশন এটা বেরোয় আর কি। এবং এই পার্টিকুলার টার্মটাই ইংলিশে ট্রান্সলেট করে পরীক্ষায় আসে, যদিও বা আমি বলছি বলে পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে বলে আমি বলছি। তো বহুবার মানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন লজিক্যাল রিজনিং ঘাটো, বহু বছরই মানে অনেক বছর এসছে, মানে অনেক কোয়েশ্চেন্স পেপারে তোমরা পাবে এই 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 বাক্যটাই পাবে, এই সেন্টেন্সটাই পাবে। তাহলে কি বললাম, যে রাম খায় না তবুও মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা ইন জেনারেল কি জানি, যে খায় সে মোটা হয়ে যায়, তাই তো। রাম বলছে আমি খাচ্ছি না, কিন্তু তবুও দেখছি দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলছি
অর্থপত্তি। তখন আমি ইমাজিন করে নিলাম যে তার মানে ও নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে খায়। তাহলে রাম খায় না মোটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট। আর আমি ইমাজিন করছি তার মানে ও লুকিয়ে লুকিয়ে খায়, তাই এটাকে বলা হচ্ছে অর্থপত্তি বা পোস্টুলেশনস, রাইট? তো এক্ষেত্রেও কিন্তু ওই লজিক্যাল বিষয়টা দরকার। এখানে যদি কেউ বলে যে রাম খায় না তবু মোটা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা ইরিলেভেন্ট হবে অনেক ক্ষেত্রে, সিস্টেমেটিক আসবে না, রেশনাল থিঙ্কিং কিন্তু এখানে থাকবে না। কেউ যদি বলে যে আমি জানিস তো কিচ্ছু পড়ি না, কিচ্ছু পড়ি না, তোমাদের বন্ধুদের মধ্যে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত এই পর্যন্ত বহু এক্সাম্পল পেয়েছো, পাবে ভবিষ্যতে আরো। বলবে যে ভাই বা বোন বা দাদা বা দিদি যাই হোক বলবে কিচ্ছু পড়াশোনা হচ্ছে না, কিচ্ছু পড়ি না, কিচ্ছু পড়ি না, ঠিক আছে, এরকম গল্প প্রচুর দেবে। এবং শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখবো যে, বা আমরা দেখি এরকম অনেক হয় যে দেখা গেল সে ভীষণ ভালো রেজাল্ট করলো, এবং যেটা একেবারে অকল্পনীয় এবং অভাবনীয়। তখন তুমি কি বলবে? নিশ্চয়ই বেটা পড়তো, আমায় বলতো পড়ে না, বলবে তো? ইয়েস অর নো? হ্যাঁ ম্যাম। তাহলে এই যে বলছে আমি কিচ্ছু পড়ি না অথচ পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট করছে, কেউ যদি বলে আরে আমি তো ভাই, বা আমি তো মানে দেখো আমি কিন্তু তোমাদের সাথে খুব ইনফর্মাল ওয়েতে কথা বলি, মানে এই যে ব্যাটা ট্যাটা এইসব কিন্তু আমি মানে আমার ফর্মাল ওয়েতে বলি না, আমি একদমই বোঝানোর জন্য বলছি। তো দেখো কেউ যদি বলে যে আহ, জানিস তো আমার পড়াশোনা একদম হচ্ছে না বাড়িতে, খুব এটা শুনবে আর কি, ভীষণভাবে শুনবে, যেহেতু তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। বন্ধুদের একটু যদি কেউ বলো ভাই নেট পড়ছিস, আরে হচ্ছে না, ঠিক আছে, বাড়িতে চাপ চাপ, কাজের চাপ, ঠিক আছে, বিশাল প্রেশার, বিশাল প্রেশার, ঠিক আছে, এইসব বহু কিছু বলবে, ঠিক আছে। তো তারপর দেখলাম দেখা গেল যে হট করে পরীক্ষায় তো জেআরএফ এআইআর মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়তো দেখা হলো 1-2 হয়ে গেল, তখন তোমরা কি ভাববে? কিরাম বদমাইশ, চিন্তা কর, আমার সারাদিন ধরে আমায় সারা বছর ধরে বললো পড়ছি না কাজের চাপ, অথচ অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফেললো। এটা ভাববে তো ইয়েস অর নো? ভাগ্যের জোরে তো অল ইন্ডিয়া র্যাঙ্ক করতে পারে না, ভাগ্যের জোরে বড় জোর নেটটা পাস করতে পারে, তাই তো? তার মানে এই পুরো বিষয়টা কি ইরিলেভেন্ট। তাহলে ইরিলেভেন্ট বিষয় কি? আশা করি বোঝাতে পারছি। এরকম ইরিলেভেন্ট বিষয় নিয়ে কিন্তু কখনোই রিসার্চ হয় না, পুরোটাই কিন্তু দরকার রিজনিং বেসড অ্যান্ড র্যাশনাল থিঙ্কিং। যেমন আমি যদি বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে, বা আমি যদি একটা এক্ষুনি যে কোনো একটা ধরো একটা রিসার্চ টপিক বলো, যে যেমন আমারই রিসার্চ টপিক, আমারই টপিক, যে আহ, আমি আমার টাইটেলটা বলছি না, মানে আমি এমনি বলছি যে এনইপি 2020-তে রবীন্দ্রনাথের যে থিঙ্কিং এর যে রিফ্লেকশন, রবীন্দ্রনাথ মানে টেগর থিঙ্কিং এর যে রিফ্লেকশন এনইপি 2020-তে কোথায় কোথায় এসছে, কি কি পড়েছে, অবভিয়াসলি একটা রিলেভেন্ট টপিক এবং একেবারেই অ্যাকর্ডিং টু এনইপি 2020, ঠিক আছে। তো এরকম কিন্তু মানে আমি বলছি না যে এরকম, কিন্তু আমাদের তোমাদের প্রত্যেকের মাস্টার ডিগ্রিতে ছিল, কিন্তু আমি এখন সবার কাছ থেকে তো শোনা সম্ভব নয় মাস্টার ডিগ্রিতে কি কি নিয়ে রিসার্চ করেছো। তো এরকম কিন্তু র্যাশনাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং কিন্তু রিসার্চের জন্য গুরুত্বপূর্ণ। বারংবার এই কথাটা বলছি কারণ পরীক্ষায় যে শুদ্ধ অশুদ্ধ বা ট্রু ফলস গুলো দেয়, সেটা এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে, ঠিক আছে, 100% শিওর। এবার চলে এসছি এম্পেরিক্যাল। হোয়াট ইজ এম্পেরিক্যাল? দেখো, রিসার্চ ইজ বেসড অন অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রাদার দ্যান মোর থিওরি। দেখা গেল কেউ অনেক কিছু জানে, প্রচুর পড়াশোনা করে, হ্যাঁ, তার পুঁথিগত বিদ্যা অনেক বেশি, আর্টস অ্যান্ড হিউম্যানিটির ক্ষেত্রে হয়তো দেখা গেল এটা একটু হলেও কাজে দিলেও অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেসড বা ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে বা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে কিন্তু এইগুলো খুব একটা ওয়ার্ক করবে না। এখানে এক্সপেরিয়েন্সের সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট অ্যান্ড অবজারভেশনস। এইগুলো কিন্তু রিসার্চের জন্য খুব গুরুত্বপূর্ণ টার্ম। এইগুলো একটা রিসার্চ ওয়ার্কে যত বেশি থাকবে, সেই রিসার্চ ওয়ার্ক তত বেশি কনস্ট্রাকটিভ হবে। নেক্সট চলে আসছে অবজেক্টিভ। হোয়াট ইজ অবজেক্টিভ?
ইট মিনিমাইজেস পার্সোনাল বায়াস। অর্থাৎ ধরো প্রত্যেকটা রিসার্চারের একটা করে অবজেক্টিভ থাকে, উদ্দেশ্য থাকে, যে আমার রিসার্চ ওয়ার্কটা আমি বেস্ট রিসার্চ ওয়ার্ক করতে চাই। আবার অনেকেই রিসার্চ করে, অনেকেই দেখবি পিএইচডি করে, রবীন্দ্রনাথ চট করে, আমি বাংলার ক্ষেত্রেই বলছি, যাও গিয়ে খোঁজ নাও, রবীন্দ্রনাথের হট করে গিয়ে জিজ্ঞাসা করবা, দাদা দাদা রবীন্দ্রনাথের বানান বয় হস্যি না বয় দীর্ঘে, বলবে বয় রস্যি। এবং এরাই ওই পরবর্তীকালে ডোম আর হাতি তাড়ানোর ওই চাকরিগুলোতে ফর্ম ফিল আপ করবে। যাই হোক, তো ম্যাম, বলো। আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে রবীন্দ্রনাথে ওরা বয় রশ্মি দিয়েছিল। এটা বুঝলাম না, একটা আর্টিকেলে তাহলে কি ভাবে ভুল হয় আর কি কোথাকার আর্টিকেল বলতো ইন্টারপ্রিটেশনটা। সুশ্রী এটা? এটা আমি আপনাকে তাহলে পাঠাবো, আপনি দেখবেন। পাঠিও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো যেখানে ছিলাম আর কি, এখন কেউ যদি এখন দিয়ে দেয় তাহলে তো কিছু বলার নেই, ঠিক আছে। হ্যাঁ, মানে আমিও দেখলাম, চোখে খুব লাগলো আর কি বানানটা, তো ভাবলাম এটা আবার কি। এরকম অবস্থা হচ্ছে এখন, বুঝলে, মানে খুবই বেহাল দশা, খুবই বেহাল দশা এখন। যাই হোক, এখন পুরোটাই চলছে মানে যাই হোক। তো যেখানে ছিলাম আমরা, যে এম্পেরিক্যালের পরে আমরা এসেছি অবজেক্টিভ। তাহলে আমাদের প্রত্যেক রিসার্চারের কিন্তু একটা অবজেক্টিভ থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, যে আমরা এই লক্ষ্য, এই উদ্দেশ্যে আমরা যাব, এবং আমার রিসার্চ ওয়ার্কটা যেন ঠিকঠাক হয়। কেউ যেন না বলে যে এই চলো এমনি তো কি উড়োখই গোবিন্দায় নমঃ, একটা প্রবাদ বাক্য আছে বাংলাতে, তো এরকম একটা উড়োখই গোবিন্দায় নমঃ একটা পেপার হয়েছে বা একটা কাজ হয়েছে। ইন্ডিয়াতে বিভিন্ন অ্যাওয়ার্ডের সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, জানো তো? সেটা হচ্ছে, বলে নিই একটু, সামনে আমার বর বসে রয়েছে, বরের সামনে বলছি, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবং পুরো মানে ভারত মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, থিসিস গুলোকে সাবমিট করা হয়, এবং তার মধ্যে থেকে কয়েকটা থিসিসকে ওরা সিলেক্ট করে পুরো অল ওভার ইন্ডিয়া, সেখানে আইআইটি থেকে শুরু করে, আইআইএম থেকে শুরু করে, এনআইটি থেকে শুরু করে, সব বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সব রিসার্চগুলোই জমা পড়ে, এবং সেখান থেকে হয়তো একটা বা দুটো রিসার্চ, একটা বা দুটো থিসিসকে ওরা সিলেক্ট করে, এবং সেই থিসিসগুলোকে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড দেয়, এবং সৌভাগ্যক্রমে তোমাদের দাদা সেই প্রাপক আর কি। নেক্সট আমরা চলে আসছি তোমার হচ্ছে রেপ্লিকেবল। রেপ্লিকেবল বলতে কি বোঝানো হচ্ছে, দেখো, আদার রিসার্চার্স শুড বি অ্যাবল টু রিপিট দ্য স্টাডি অ্যান্ড ভেরিফাই রেজাল্ট। অর্থাৎ এই জায়গাটা যেন থাকে, অর্থাৎ অন্য কোনো রিসার্চ, মানে অন্য কোনো রিসার্চার, অন্য কোনো গবেষক, সে যেন তোমার বিষয়টা যেন স্টাডি করে সেই রেজাল্টটা যেন ভেরিফাই করতে পারে। এটা আমাদের ক্ষেত্রে নয়, আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ক্ষেত্রে নয়, সায়েন্সের ক্ষেত্রে এমন অনেক রিসার্চ আসে বা অনেক রিসার্চ করে বেরিয়ে যায়, সাপোজ অন্য কোনো রিসার্চার গিয়ে তার রেজাল্ট খুঁজে পায় না, যে কি করে হলো রেজাল্ট, অথচ দেখা গেল গোজাই মিল, ওই ছোটবেলায় অঙ্ক করতাম না, সেই আমি করতাম একটু মাঝে মাঝে, যে আমি অঙ্কে খুব ভীষণ কাঁচা ছিলাম, ঠিক আছে। তো মাস্টার দুমদাম পিটাতো, আমি কি করতাম, ওই এদিক ওদিক কিসব অঙ্ক করে পিছনের দিক থেকে, তখন ওই উত্তর থাকতো পিছনে, পিছনের উত্তরটা নিয়ে ওই উত্তর পড়ে যাই, উত্তরটা লিখে দিতাম, ঠিক আছে। তো যাই হোক, তো এরকম আর কি বিষয় যেন না হয়, অর্থাৎ পুরো বিষয়টা যেন কি থাকে না, ট্রান্সপারেন্ট থাকে, রাইট। নেক্সট হচ্ছে কন্ট্রোলড। কন্ট্রোলড বলতে ভেরিয়েবলস আর কন্ট্রোলড টু এনশিওর অ্যাকিউরেসি। ভেরিয়েবল কি আমরা আসবো, তোমাদের এখন হয়তো একটু সমস্যা হচ্ছে যে ভেরিয়েবল নিয়ে, তো ভেরিয়েবল গুলো যেন অ্যাকিউরেসিকে এনশিওর করে, সেই জায়গাটা যেন কন্ট্রোলড থাকে। নেক্সট চলে এসেছি অ্যানালিটিক্যাল। দেখো, প্রত্যেকটি ডেটা আর ক্রিটিক্যালি এক্সামাইন্ড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল অর থিমেটিক টেকনিক্স, ঠিক আছে, যেটা আমি স্ট্যাটিস্টিক্যালের কথা বললাম, ডেটা আর ক্রিটিক্যালি এক্সামাইন্ড ইউজিং স্ট্যাটিস্টিক্যাল অর থিমেটিক টেকনিক্স। দেখো, এই যে স্ট্যাটিস্টিক্যাল অর থিমেটিক টেকনিক্স, ঠিক আছে, এক্সামাইন, এক্সপেরিমেন্ট, এইগুলো হয়তো তোমাদের রিসার্চ জীবনে লাগবে না, বিকজ তোমরা বা আমরা নিজেরা সবাই হিউম্যানিটিস অ্যান্ড আর্টস ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমার লাগবে, ঠিক আছে, এনটিএ নেট।
এবার চলে আসছি টাইপস অফ রিসার্চ। এই যে টাইপস অফ রিসার্চ, এই রিসার্চগুলোকে আমরা বিভিন্ন সেভারাল ওয়েতে বা সেভারাল ক্লাসিফিকেশনে ভাগ করছি। যেমন আমরা পারপাস অনুযায়ী প্রথমে ভাগ করছি, ঠিক আছে? পারপাস অনুযায়ী আমরা দেখছি বেসিক রিসার্চ। পরীক্ষায় এই বেসিক রিসার্চ অনেক সময় ফান্ডামেন্টাল রিসার্চ নামে আসে, পরীক্ষায় এই বেসিক রিসার্চ অনেক সময় পিওর রিসার্চ নামে আসে। এই বেসিক রিসার্চ বলতে আমরা কি বুঝি, বা ফান্ডামেন্টাল রিসার্চ বলতে আমরা কি বুঝি, বা পিওর রিসার্চ বলতেই বা আমরা কি বুঝি? দেখো, aims to expand theoretical knowledge। এই যে জায়গাটা থিওরিটিক্যাল এবং সেই সঙ্গে সঙ্গে নলেজ, একটু লিখে নাও, আমি নোট তো দিয়ে দেবো, কিন্তু লিখে নাও। এবং সঙ্গে 100% এই জায়গাটা দিয়ে নাও, এবং তোমরা নিজেরাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে নিও। এই দুটো শব্দ যে প্রশ্নে থাকবে, আমি বুঝতে পারছি তোমরা বাংলা ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, আমি তার জন্য প্রত্যেকটি জায়গায় কি ওয়ার্ড বলে বলে যাচ্ছি, কি ওয়ার্ড, যেটাকে আমরা চাবি বলি, প্রশ্নের চাবি, সেই চাবিগুলো বলে বলে যাচ্ছি। এই থিওরিটিক্যাল এবং সেই সঙ্গে আরেকটা শব্দ, সেটা হচ্ছে নলেজ। এই শব্দগুলো থাকছে মানে, এবং সেই শব্দ দিয়ে কোনো প্রশ্ন আসছে মানে, সেটা কি প্রশ্ন? তার উত্তর চোখ কান নাক বুঝে দিয়ে আসবে বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ বা পিওর রিসার্চ। মনে থাকবে? হ্যাঁ ম্যাম। নেক্সট হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা বলবো স্টাডি টু লার্নিং থিওরিজ। এবার চলে আসছি আমরা, আজকে কিন্তু জাস্ট ইন্ট্রোডাকশন জায়গাটা, আমরা কিন্তু এগুলো আরো ডিটেইলি পড়বো। হ্যাঁ, এর ক্যারেক্টারিস্টিক্স আছে, এর বিভিন্ন ভাগ আছে, অনেক কিছু আছে। অ্যাপ্লাইড রিসার্চ। হোয়াট ইজ অ্যাপ্লাইড রিসার্চ? দেখো, সলভস প্র্যাকটিক্যাল প্রবলেম। আমরা যখন কোনো কিছুর বা কোনো রিসার্চের প্র্যাকটিক্যাল প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি বা সলভ করছি, তখন কিন্তু আমরা তাকে বলছি কি না, অ্যাপ্লাইড রিসার্চ। সাপোজ আমরা কোনো ক্লাসরুমে গেলাম পড়াতে, তোমরা ভবিষ্যতে যাবে এবং সেখানে গিয়ে তোমরা দেখছো যে ক্লাসরুমের কিছু ছেলে মেয়ে ভিজিবলি এম্পাওয়ার্ড, মানে চোখে দেখতে পারে না। তখন তুমি সেই বিষয়টা নিয়ে ভাবলে, এবং তুমি ভাবলে যে এর কিভাবে, কোন ওয়েতে গেলে এই জায়গাটা সলভ করা যাবে, ওরাও যাতে আমাদের পড়াটা বুঝতে পারে বা পড়ানোটা বুঝতে পারে। যেহেতু এখন গোটা এডুকেশন সিস্টেম ইনক্লুসিভ এডুকেশন, তোমাদের ক্লাসে এই ধরনের স্টুডেন্ট থাকতেই পারে, এবং তুমি বার করলে অনেক ভেবে চিন্তে যে তুমি করতে পারো, বিভিন্ন অডিও তোমার ক্লাসগুলোকে রেকর্ড করে তুমি একটা গ্রুপ বানিয়ে সেখানে দিতে পারো, যার ফলে তারা পরে সেই রেকর্ডগুলো শুনে শুনে মনে রাখবে। এবং এই যে তুমি ভাবলে যে কিভাবে করতে পারে, কিভাবে করতে পারে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু তুমি একটা কোনো জায়গা প্রবলেম বার করলে যে এরা চোখে দেখতে পায় না, তাহলে এদের এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করবো, এবং তুমি একটা সমাধান ভাবলে, এটাই হচ্ছে তোমার অ্যাপ্লাইড রিসার্চ, এবং সেটা তুমি অ্যাপ্লাই করলে। ইজ ইট ক্লিয়ার? আমি যদি এক্সাম্পল দিই, আমি একটু বইয়ের ভাষায় এক্সাম্পল দেবো। ইমপ্রুভিং ক্লাসরুম টিচিং স্ট্র্যাটেজিস, অর্থাৎ তুমি একটা স্ট্র্যাটেজি দিয়ে পড়াচ্ছ এবং দেখছো যে এই স্ট্র্যাটেজিতে পড়ালে যে স্টুডেন্টসরা বা লার্নাররা ঠিকঠাক ভাবে শুনছে না বা কনসেন্ট্রেট করছে না। আজকাল তো কলেজগুলোতে, মানে কলেজে পড়াতে গেলে কি মনে হয় বলতো, যে ওরা যে তোমার পড়া শুনছে এটাই তোমার কৃতজ্ঞ থাকা দরকার, ঠিক আছে? মানে ওরা যে কষ্ট করে তোমার পড়া শুনছে এতেই তুমি কৃতজ্ঞ, মানে তুমি গ্রেটফুল যে ওরা তোমার পড়া শুনছে, ঠিক আছে? যাই হোক, মানে পড়ানো শুনছে আর কি, মানে এরকম দুর্দশা আর কি। যাই হোক, তো এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, ইমপ্রুভিং ক্লাসরুম টিচিং স্ট্র্যাটেজিস। তখন আমাদের ভাবতে হয় যে কিভাবে আমরা আরেকটু এনহ্যান্স করতে পারি আমাদের পড়ানোটাকে, কিভাবে আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করতে পারি আমাদের পড়ানোটাকে, রাইট? এবার যদি কেউ ক্লাসরুমে গিয়ে কোনো টিচার গালগপ্প দেয়, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টরা হা করে শুনবে, ঠিক আছে? তো যারা পড়ায়, তো তারা কিভাবে
স্ট্র্যাটেজি চেঞ্জ করবে এবং তারা ভাবছে যে এই ওয়েতে যেতে পারে, ওই ওয়েতে যেতে পারে, এবং সে নিয়ে বেশ কিছু আর্টিকেল পড়লো, জার্নাল পড়লো। অর্থাৎ যখন সে এই নিয়ে আর্টিকেল পড়ছে, যখন সে এই নিয়ে জার্নাল পড়ছে, সেখান থেকে শিখছে। তার মানে কি করছে বলো তো? ওই জায়গাটাকে ডেটা কালেকশন করছে। এবং বেশ কিছু জার্নাল আর্টিকেল পড়ার পরে সে ভাবলো যে আচ্ছা এই জায়গা দিয়ে যেতে পারে বা এই জায়গাগুলো হতে পারে। তার মানে কি করছে? সে সেই জায়গাগুলো এবার অ্যানালিসিস করছে এবং শেষে গিয়ে সে অ্যাপ্লাই করলো ক্লাসে। দ্যাট ইজ অ্যাপ্লাইড রিসার্চ, ইমপ্রুভিং ক্লাসরুম টিচিং স্ট্র্যাটেজিস। নেক্সট আমরা চলে আসছি অ্যাকশন রিসার্চ। হোয়াট ইজ অ্যাকশন রিসার্চ? দেখো, conducted by teachers in classroom settings to solve immediate problem. যখন এই শব্দটা থাকবে, এই শব্দটা একটু খাতায় লিখে নাও, আমি তো আজকে নোট দিয়ে দেবো, নোটেও তোমরা যখন করবে, প্রিন্ট করবে, এই ইমিডিয়েট প্রবলেম আছে মানেই কিন্তু আর অ্যাপ্লাইড রিসার্চ হবে না। ইমিডিয়েট মানে ইমিডিয়েট অ্যাকশন রিসার্চ। সাপোজ কারোর সাপে কামড়েছে, একদম মানে একেবারেই বাস্তব উদাহরণ আমরা দিচ্ছি, আমি দিই, এবং তুমি ভাবছো সাপে কামড়েছে, কোন ওয়েতে গেলে ভালো হবে, কোন ওয়েতে গেলে ভালো হবে। সেটা কি সম্ভব? নাকি ইনস্ট্যান্ট তোমাকে কিছু করা দরকার, হসপিটালে নিয়ে যাওয়া দরকার? কোনটা দরকার বল? কোনটা দরকার? ইনস্ট্যান্ট কিছু করতে হবে। ইনস্ট্যান্ট হসপিটালে নিয়ে যেতে দরকার। ইনস্ট্যান্ট হসপিটালে নিয়ে যেতে হবে। সুতরাং এটা কিন্তু অ্যাকশন রিসার্চ, তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাকশন করতে হবে। তুমি ক্লাসরুমে গেছো এবং ক্লাসরুমে গিয়ে দেখছো যে কোনো স্টুডেন্টের প্রবলেম হয়েছে, বিভিন্ন প্রবলেম হতেই পারে, এবং তোমাকে সেটা ইমিডিয়েট সলভ করতে হবে, কোনো হেলথ ইস্যু বা কিছু। দ্যাট ইজ অ্যাকশন রিসার্চ। এই অ্যাকশন রিসার্চের ফাদার বা এই অ্যাকশন রিসার্চটা পপুলারাইজড করেছেন, স্প্রেড করেছেন, ফাদার বলা যায় কার্ট লুইন। এটা দিয়েও প্রশ্ন আসে, কার্ট লুইন, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বেস্ট অফ পারপাস অনুযায়ী আমরা রিসার্চকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলছি বেসিক রিসার্চ, একটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল রিসার্চ বা পিওর রিসার্চ, একটাকে আমরা বলছি আমরা যেটাকেই বেসিক রিসার্চ বলছি সেটাকেই ফান্ডামেন্টাল রিসার্চ বলছি, সেটাকেই পিওর রিসার্চ বলছি, এবং দ্বিতীয় নাম্বারটাকে বলছি আমরা অ্যাপ্লাইড রিসার্চ, এবং তৃতীয় নাম্বারটাকে বলছি আমরা অ্যাকশন রিসার্চ, রাইট? নেক্সট চলে আসছে বেস্ট অফ অ্যাপ্রোচ। তাহলে পারপাস অনুযায়ী কিন্তু তিনটে রিসার্চ মাথায় যেন থাকে, পরীক্ষা কিন্তু আসে এই জায়গা থেকে। বেস্ট অফ অ্যাপ্রোচ অনুযায়ী আমরা রিসার্চকে আরো তিনটে ভাগে ভাগ করি: কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ অ্যান্ড মিক্সড রিসার্চ, ঠিক আছে? তো এটাতে আমরা আগামী যেদিন পেপার 1 পড়ানো হচ্ছে সেদিন থেকে আমরা আসবো। আজকে এই পর্যন্ত। তো এর মধ্যে যতটুকু আমরা দেখলাম, এর মধ্যে কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা? কোনো প্রশ্ন একেবারেই মানে খুব, বলো প্রিয়া। হাইপোথিসিস মানে কোনটাকে বলো? মানে ওই প্রবলেমটাই কি হাইপোথিসিস, নাকি প্রবলেমটা যেই পদ্ধতিতে আমরা ঠিক করব, সমাধান করব, সেটা হাইপোথিসিস? আসছে, ধরো তুমি একটা প্রবলেম বলো মৌপ্রিয়া, যে কোনো একটা প্রবলেম। শোনা যাচ্ছে না ম্যাম ধরুন ওই প্রথম, হ্যাঁ ম্যাম হ্যাঁ বলছি, বল। ফার্স্ট পেপারে ধরুন, ফার্স্ট পেপারে হয়তো যে ডিআই পোর্শনটা আমার প্রবলেম আছে, বুঝতে সমস্যা হয়। চলো চলো, এইটাই মৌপ্রিয়ার প্রবলেম। মিউট করে এবার। তাহলে মৌপ্রিয়া ভাবছে যে ফার্স্ট পেপারটা আমাদের বুঝতে সমস্যা হয়। আমি মৌপ্রিয়াকে বলেছিলাম ডিআইটা বুঝতে সমস্যা হয়, যে আমি তো প্র্যাকটিস করাবো, ঠিক আছে, এবং দেখিয়ে দেবো, এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম যে দিনে 2টো করে ডিআই করতে হবে, তাই তো? হ্যাঁ ম্যাম। এইটা আমাদের হাইপোথিসিস। এই যে আমি দেখিয়ে দেবো এবং দিনে 2টো করে ডিআই করতে হবে, এইবার তুমি ফ্রেমওয়ার্ক তৈরি করে নিলে যে দিনে 2টো করে ডিআই করতে হবে এবং এই নিয়ম।
এবার তারপরে তুমি সেই অনুযায়ী এগোলে এবং দেখলে তোমার প্রবলেম সলভ, তুমি ভালো করে ডেটা ইন্টারপ্রিটেশন করতে পারছো। অর্থাৎ একটা প্রবলেম, সেটাকে তুমি সলভ করার জন্য যখন একটা আইডিয়া ক্রিয়েট করছো যে এই ওয়েতে গেলে সলভ হতে পারে, সেই আইডিয়া, সেই পদ্ধতিটাকে আমরা বলছি হাইপোথিসিস। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, বুঝতে পারলাম। ঠিক আছে। আর কারোর কোথাও কোনো প্রশ্ন? সুকন্যা, কোনো প্রশ্ন? না ম্যাম। তাহলে উম